বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের বলেছিলাম যে যেহেতু আমি তোমাদের এখন কোনো পিডিএফ দিতে পারছি না, তাই আমি তোমাদের আমার কাছে যে পিডিএফগুলো রয়েছে সেগুলো ক্লাস বাই ক্লাস তোমাদের আপলোড করছি। আজকে জিকে ক্লাসটা আপলোড করছি, নেক্সট তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং এটাও আপলোড করে দেবো। এখানে অনেকগুলো সেট রয়েছে, তো আজকে করবো আমরা সেট নাম্বার 1। প্রথম প্রশ্ন দেখো, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছে? দেখো, বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে এসেছে পর্তুগিজরা, রাইট। এখান থেকে আমাদের কি পয়েন্টস কি জেনে রাখতে হবে? 1498 যে সাল, এই সালে ভাস্কো ডা গামা ভারতে প্রথম জলপথে আসেন, রাইট। এবার ভাস্কো ডা গামা যে ভারতে এসেছিলেন তার টাইম লেগেছিল 2 বছর, অর্থাৎ 2 বছর পর তিনি ভারতে এসে পৌঁছান। এবার যদি প্রশ্ন করা হয় যে ভারতের কোথায় এসে তিনি পৌঁছেছিলেন, উত্তর হবে কালিকট বন্দরে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? এটার উত্তর হবে মোলানিন। দেখো, সূর্যের আলো আমাদের স্কিনে যেটা রিফ্লেক্ট হয় দিয়ে যে ত্বকে আমাদের যে একটা তেল উৎপন্ন হয়, সেখানে ভিটামিন ডিটা কিন্তু উৎপন্ন হয়, মনে রাখবে। তার পাশাপাশি মনে রাখো যে ভিটামিন ডি এটার অভাবে কি হয় জানো? রিকেট রোগ হয়, যেটা ছোট শিশুদের হয়ে থাকে। এটা একটা হাড় অর্থাৎ অস্থি রিলেটেড রোগ। ভিটামিন এ এর অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে রাতকানা হয়। বি এর অভাবে কি হয়? বেরিবেরি হয়। সি এর অভাবে কি হয়? স্কারবি হয়। আর ডি এর অভাবে রিকেট হয়। ই এর অভাবে বার্ধক্য হয়। আর একটা হচ্ছে তোমার কে, যেটা রক্ততঞ্চনে বাধা। তো ওভারঅল এই কটা পয়েন্ট তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেনটা দেখি, কি বলা হচ্ছে যে একসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এটার উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস, রাইট। এবার দেখো, এখানে আরও অপশন রয়েছে। প্রথম অপশানে ছিল লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, যেটা আমাদের এক্সামে প্রশ্নটা দেওয়া হয়, দ্যাট সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ লিভস, এটার প্রবর্তন কে করেন? বলবে লর্ড ডালহৌসি। এই ডাক টিকিট, রেল, এগুলো কিন্তু আমাদের বড়লাট লর্ড ডালহৌসি করেছেন। এই যে লর্ড গার্জন, ইনি কে? ইনি 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ছিলেন। আর এটা রদ হয় 1911-তে, বঙ্গভঙ্গ। এবার 1911-তে যখন বঙ্গভঙ্গ রদ হচ্ছে, তখন কে ছিলেন? তখন ছিলেন কিন্তু লর্ড হার্ডিঞ্জ, রাইট। 1911 যে সালটা, এই সালটা ওরিয়েন্টেড একটা কি পয়েন্টস মনে রেখে দাও। কলকাতাতে আমাদের আগে রাজধানী ছিল ভারতের, সেটা স্থানান্তরিত হয়ে দিল্লিতে কিন্তু চেঞ্জ হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে দেওয়া হয়। তাহলে 1911-তে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু স্থানান্তরিত হয়, রাইট। এবার দেখো, লর্ড কাটিয়ার, এনার আমলে কি হয়েছিল? 76-এর মন্বন্তর হয়েছিল, মনে থাকবে। আর লর্ড ওয়ারেন হেস্টিংস, ইনি কে ছিলেন? ইনি আমাদের বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন, লর্ড ওয়ারেন হেস্টিংস। এই প্রশ্নটাই যদি দেওয়া হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন কিন্তু উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। যদি বলতো ভারতের প্রথম ভাইসরয় কে, আনসার হবে কি বলো? লর্ড ক্যানিং, 1858-তে, রাইট। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, রাইট। এবার দেখো, আমাদের ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আর চিরস্থায়ী বন্দোবস্ত এটা কত সালে হয়েছে? বলবে 1793 সালে হয়েছে। এই যে লর্ড ডালহৌসি, একটু আগেই বললাম, ডক্ট্রিন অফ লিভস এটার প্রবর্তন করেছেন। নেক্সট কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে যে সংসদের যুগ্ম অধিবেশনের আহ্বান কে করেন? মোস্ট ইম্পর্টেন্ট। এই যে সংসদের যুগ্ম অধিবেশনটা হয়, এই অধিবেশনটার আহ্বান করেন কে জানো? আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি। কিন্তু যদি এই প্রশ্নটাই দেওয়া হতো যে যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন, তখন আনসার হবে কি জানো? লোকসভা স্পিকার। এবার অ্যাট প্রেজেন্ট আমাদের লোকসভা স্পিকার কে রয়েছে? ওম বিড়লা। এবার একটা প্রশ্ন দেওয়া হয় যে লোকসভা স্পিকার তিনি যদি পদত্যাগ করতে যান, তিনি ওই পদত্যাগ পত্রটা কাকে জমা দেবেন? অর্থাৎ অধ্যক্ষ কাকে জমা দেবেন? বলবে উপাধ্যক্ষকে জমা দেবে। অর্থাৎ স্পিকার জমা দেবে কাকে? সেটা ডেপুটি স্পিকারকে, মনে থাকবে। এখান থেকে কিছু কি পয়েন্টস মনে রাখো। রাষ্ট্রপতি হতে গেলে এজ কত লাগে? 35 বছর, ন্যূনতম এটা হতেই হবে। প্রধানমন্ত্রীর জন্য 25 বছর, আর উপরাষ্ট্রপতির জন্য 35 বছর কিন্তু লাগবে। লোকসভার অধ্যক্ষ অর্থাৎ যিনি এখন স্পিকার, তিনি কে রয়েছেন? ওম বিড়লা। মনে রাখবে, লোকসভার প্রথম স্পিকার অর্থাৎ প্রথম যিনি অধ্যক্ষ ছিলেন 1952-তে জি.ভি. মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার ছিলেন। আর এখন তো ওম বিড়লা রয়েছে, রাইট। গম্ভীরা এটা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এছাড়াও মনে রাখো ছৌ, তারপর বাউল, এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। আর ছৌ নাচটা মেনলি অ্যাকচুয়ালি পুরুলিয়া জেলার কিন্তু ফেমাস, এটা মনে রাখবে। এখানে যে আসাম অপশানটা দেখছো, এই আসামে কিন্তু আমাদের ভারতের মধ্যে চা সব থেকে বেশি উৎপাদন হয়। কিন্তু এটাই যদি বলতো আমাদের তোমার পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কোনটা, তখন কিন্তু হবে দার্জিলিং, রাইট। আর ভারতের মধ্যে বললে
আসাম। যদি কফি বলতো তখন কি করবে, ভারতের মধ্যে উত্তর করে আসবে কর্ণাটক। নেক্সট কোশ্চেন দেখো, কার সময়ে ৭৬-এর মন্বন্তর হয়েছিল? রাইট, কার সময়ে ৭৬-এর মন্বন্তর হয়েছিল? আনসারটা কি হবে? লর্ড কাটিয়ার। লর্ড কাটিয়ার। এবার ৭৬-এর মন্বন্তর আমরা দুটো সাল মনে রাখবো। কীরকম? একটা মনে রাখবো বাংলার, একটা মনে রাখবো ইংরাজি। বাংলার ৭৬ মন্বন্তর যেটা, সেটা হচ্ছে ১১৭৬। ইংরাজিতে যদি জানতে চাই তখন হবে ১৭৬৯ বা ১৭৭০। রাইট, ১৭৬৯ বা ১৭৭০। আর বাংলাতে যদি বলা হয় তখন আনসার হবে ১১৭৬। নেক্সট কোশ্চেন এখানে কি দেওয়া হয়েছে? রাউরকেল্লা কোন শিল্পের জন্য বিখ্যাত? তো আমরা জানি রাউরকেল্লা এটা তোমার একটা লৌহ ইস্পাত শিল্প। রাইট, মনে রাখবে ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অ্যান্ড আরএসপি অর্থাৎ রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, এগুলো কিন্তু সেকেন্ড প্ল্যানিং কমিশন অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি করা হয়েছিল। এবার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সালটা কত? দেখো, প্রথমটা হচ্ছে ১৯৫১ থেকে ১৯৫৬, প্ল্যানিং কমিশন ৫ বছরের গ্যাপ। এবার হলি প্ল্যানিং যেগুলো তোমার পরিকল্পনার ছুটির সময়কাল, সেখানে ৩ বছর আছে। বাট এটা মনে রাখো ৫১ থেকে ৫৬ এটা হচ্ছে তোমার প্রথম প্ল্যানিং কমিশন, ১৯৫১ থেকে ১৯৫৬। আর ১৯৫৬ থেকে ১৯৬১, ৫৬ থেকে ৬১, ৫ বছর এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন তত্ত্বের ওপর হয়েছিল, কোন মডেলের তত্ত্বে? বলবে হ্যামার ডোভাল্ট। আর দ্বিতীয়টা যদি বলে তখন বলবে পিসি মহালানবিস বা প্রশান্ত চন্দ্র মহালানবিসের তত্ত্ব অনুযায়ী কিন্তু হয়েছিল মডেলটা। তাহলে এখানে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট এটা তোমার একটা লৌহ ইস্পাত শিল্প। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। এই দেখো, ঝুমর গান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলার? তাহলে ঝুমর গানটা এটা কোথাকার গো? ঝুমর গানটা কোথাকার? এটা হচ্ছে বীরভূমের। রাইট, আর এই যে তোমাকে একটু আগে বললাম যে ছৌ নাচ, এটা বিখ্যাত হচ্ছে পুরুলিয়ার। দেখো এখানে দেওয়া হয়েছে যে মার্কিউরাস নাইট্রেট এটা কে আবিষ্কার করেন? মার্কিউরাস নাইট্রেট এটা আবিষ্কার করেন কে? প্রফুল্ল চন্দ্র রায়। এবার জগদীশ চন্দ্র বোস কি করেছেন? কেসকোগ্রাফ, তাই তো, ওই ট্রি থেকে, গাছের থেকে। জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছে। দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, জে থমসন, গার্লস্ট্যান আর স্যাডউইচ। এবার প্রোটন কণা যদি বলে, ঠিক আছে, তখন কিন্তু রাদারফোর্ড হবে। আর এডিসনকে, টমাস আলভা এডিসন, ইনি বৈদ্যুতিক যে ইলেকট্রিক বাল্ব এটা আবিষ্কার করেছেন। রাইট, এই কি পয়েন্টসগুলো অবশ্যই নোটস করো। মহাবিষুব কবে হয়? মহাবিষুবটা আমাদের ২১শে মার্চ হয়, এটা জানো। সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি? ভিভিআই, এটা অনেকবার এক্সামে দিচ্ছে। উইম্বলডন। রাইট, এই উইম্বলডন এটা হচ্ছে সবথেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম। এবার এই যে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এখান থেকে যে পুরস্কারগুলো হয়, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকে কিন্তু দেওয়া হয়, এগুলো তোমরা একটু দেখে রেখো। গরিবি হাটাও স্লোগানটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? এটার আনসার হবে পঞ্চম। এটার আনসার হবে পঞ্চম। দেখো, ইন্দিরা গান্ধী এই স্লোগানটা দিয়েছেন এবং মাই ট্রুথ এই আত্মজীবনীটি ইন্দিরা গান্ধীর। মহান দেশের মহান নেত্রী এই উপাধিটি আমেরিকা দেন কিন্তু তাকে। রাইট, ইন্দিরা গান্ধীকে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদি প্রশ্ন করা হয়, শ্রীমতী ইন্দিরা গান্ধী। রাইট, নেক্সট কোশ্চেন কি দেওয়া হচ্ছে যে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় নাম কি? উত্তরটা হবে মিহির সেন। এবার দেখো, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম মহিলার নাম, ভারতীয় যদি মহিলা বলা হতো তখন উত্তর হতো কিন্তু আরতি সাহা। এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে যেহেতু কোনো মহিলা বলেনি, তাহলে আমি প্রথম ভারতীয়, তাই উত্তর করলাম মিহির সেন। কিন্তু যদি এখানে বলতো আরতি মহিলাকে, তখন বলবো আরতি সাহা, যিনি প্রথম মহিলা। ১৯৫৯ সালে কিন্তু তিনি এই চ্যানেলটা পেরিয়েছেন, ইংলিশ চ্যানেলটা। তখন তার বয়স ছিল কত? বলবে মাত্র ১৯ বছর। নেক্সট কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম কোন অবস্থায়? অর্থাৎ যেটাকে আমরা বলবো অনুসুর। অনুসুর হলে ৩রা জানুয়ারি। আর দূরে যদি বলতো দূরত্বটা বেশি, সেটাকে আমরা কি বলি? অপসুর, যেটা হয় 4 জুলাই। এটা মনে রাখা খুব সহজ। ৩ তারিখটা আগে, তাহলে কাছে হলে আগে ৩ তারিখ হবে। অনুসুর মানে কাছে, অপসুর মানে দূরে, পরে চলে যাচ্ছে, যেটা হচ্ছে ৪ তারিখ হবে। জানুয়ারি আগে হয়, তাহলে ৩রা জানুয়ারি অনুসুর। আর 4 জুলাই যেটা হচ্ছে তোমার পরে যাচ্ছে, তাই সেটা হবে কি? অপসুর। মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, কততম সংশোধনীতে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়? খুব ইজি, তোমরা বলো এটা কি হবে? ১৯৭৬, তাই না? ১৯৭৬-এর 42 অ্যামেন্ডমেন্ট। ১৯৭৬ সাল যেটা হচ্ছে
42 অ্যামেন্ডমেন্ট। তাহলে এখানে কি কি অপশন ছিল? এই যে 42 অ্যামেন্ডমেন্ট 1976। এবার এখান থেকে একটা কি নোটস মনে রাখো, মিনি কনস্টিটিউশন বলা হয় যেটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্টকে, বাট ইউনিয়ন সিভিল কোড যদি বলে তখন কিন্তু 44 অ্যামেন্ডমেন্ট। মনে রাখা সহজ, মিনি কনস্টিটিউশন ছোটোটা 42 আর ইউনিয়ন সিভিল কোড 44, মনে থাকবে। নেক্সট কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? অর্থাৎ সংবিধান যেটা কার্যকর হয়েছিল। এবার এখান থেকে গৃহীত হয় কবে এটা জানতে চাওয়া হয়, আর কার্যকর কবে হয় এটাও জানতে চাওয়া হয়। যদি তোমাকে বলে কার্যকর 1950 26শে জানুয়ারি, রাইট। আর 26শে জানুয়ারি কি? প্রজাতন্ত্র দিবস। কিন্তু যদি বলতো এই যে সালটা রয়েছে 1949 26শে নভেম্বর, এটা হচ্ছে গৃহীত, রাইট। এবার দেখো এই 26শে নভেম্বর এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কীরকম? কারণ সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে এটা বলা হয় কিন্তু 26শে নভেম্বরকে। আর 1947-এর 15ই আগস্ট এটা তো ভারত স্বাধীন হয়েছিল। দেখো নেক্সট কোশ্চেন, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? অর্থাৎ আয়রন ম্যান অফ ইন্ডিয়া কি হবে? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। দাদাভাই নৌরোজি, এখান থেকে মনে রাখবে 1967 থেকে 1968 প্রথম জাতীয় আয় গণনা করেছিলেন কে? দাদাভাই নৌরোজি। এই পয়েন্টটা আমি কেন লিখে রেখেছি? কারণ এক্সামে এই কোশ্চেনটা বেচতে হয়। দেখো কংগ্রেসের অধিবেশনে দুবার কিন্তু সভাপতিত্ব করেছেন দাদাভাই নৌরোজি। 1885-তে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন উমেশচন্দ্র ব্যানার্জি, আর 1886-তে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি কিন্তু সভাপতিত্ব করেছেন। আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস 1938-এ যেটা তোমার হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেছেন জাতীয় কংগ্রেসের, সেখানে তিনি পট্টবী সীতারামাকে হারিয়েছেন, ঠিক আছে, গান্ধীজির রাজনৈতিক গুরু। আর নেতাজির রাজনৈতিক গুরুকে, আমাদের সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরুকে, যেটা হচ্ছে CR দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস। আর সুভাষচন্দ্র বোস আরেকবার কিন্তু হয়েছেন জাতীয় কংগ্রেসের সভাপতি, যেটা ঠিক তার পরের বছর 1939, যেটা ত্রিপুরা অধিবেশনে। কলকাতা পুলিশ 2023-তে এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল, দুটো মেন্সেও দেওয়া হয়েছিল। তো এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। আর আশুতোষ মুখার্জিকে কি বলা হয়? বাংলার বাঘ বলা হয়, এটা তো জানো, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে দেওয়া হয়। দেখো টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য উত্তর করবে মাইক্রো তরঙ্গ, রাইট। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে কে? ওজোন, O3 বা ওজোন স্তর, রাইট। আর গামা রে হচ্ছে সবথেকে ডেঞ্জারাস বা সবথেকে বিপজ্জনক, এটা অবশ্যই মনে রাখো, এগুলো কিন্তু এক্সামে দেয়, তাই এগুলো আমি কি পয়েন্টস করে লিখে রেখেছি। নেক্সট কোশ্চেনটা দেখো, পোলিও টিকা এটা কে আবিষ্কার করেন? পোলিও টিকা কে করে? জোনাল্ড সাং। আর লুই পাস্তুর, জলাতঙ্ক। তোমরা এটা কমেন্টে জানাও যে আলেকজান্ডার ফ্লেমিং কে আবিষ্কার করেছেন, রাইট। এটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটার সাথে নাবার্ড প্রতিষ্ঠানটা যুক্ত? বুঝতে পারছো কোশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে আসছে। দেখো এই যে নাবার্ড, এটা উত্তর হবে গ্রাম উন্নয়ন। আমাদের অপশন পরীক্ষাতে দেখবে এই রকমই থাকে, যে গ্রামীণ উন্নয়ন, গ্রাম উন্নয়ন এরকমই দেওয়া থাকে, কারণ নাবার্ডটা গ্রাম ওরিয়েন্টেড, রাইট। এটা মনে রাখো, তাহলেই তোমার আনসারটা হয়ে যাবে। এবার এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে নাবার্ড, এই যে নাবার্ড এর ফুল ফর্মটা কি? দিয়ে দিতেই পারে এক্সামে, তখন আনসার হবে ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রাইট। আর এর হেডকোয়ার্টার অর্থাৎ যেটা সদর দপ্তর সেটা কোথায়? বলবে মুম্বাইতে, রাইট। দেখো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে? খসড়া কমিটি যেটা আমাদের ড্রাফটিং কমিটি, রাইট। এই খসড়া কমিটির চেয়ারম্যান কে? খসড়া কমিটির চেয়ারম্যান হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকর হচ্ছেন খসড়া কমিটির চেয়ারম্যান, যেটাকে ইংলিশে বলবো ড্রাফটিং কমিটি। এই খসড়া কমিটির টোটাল মেম্বার বা টোটাল সদস্য কতজন বলো তো? 7 জন। তার মধ্যে যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর। এবার আমরা মনে রাখবো এখান থেকে যে এই খসড়া কমিটি এটা 1947 সালের 29শে আগস্ট, 1947 সালের 29শে আগস্ট এটা কিন্তু স্থাপিত হয় এই খসড়া কমিটি, রাইট। সংবিধানের রূপকার কাকে বলা হয় গো? সংবিধানের রূপকার বলা হয় ডক্টর B.R. আম্বেদকর, যার পুরো নাম হচ্ছে ভীমরাও আম্বেদকর। মনে থাকবে 14ই এপ্রিল জন্মদিন কিন্তু ভীমরাও আম্বেদকরের করা হয়ে থাকে। এখানে দেখো দেওয়া হচ্ছে যে মনিকা বাত্রা, এই মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? বলো মনিকা বাত্রা, এই যে মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? আনসারটা কি হবে? আনসারটা হবে টেবিল টেনিস। তাহলে মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? বলবে টেবিল টেনিস, রাইট। বলছে প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়? প্রথম অলিম্পিক খেলা যেটা শুরু হয় সেটা হচ্ছে 776 খ্রিস্টপূর্ব, রাইট। অপশন A ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে 1986-এ
1986-এ প্রথম আসর যেটা কোথায় হয়েছিল? গ্রিসের এথেন্সে অলিম্পিকের প্রথম আসর বসেছিল। অলিম্পিকের প্রথম আসর বসেছিল 1986, প্রথম আসরটা গ্রিসের এথেন্সে। মনে থাকবে, এটা এক্সামে দেওয়া হয়। ভাগীরথী আর অলকানন্দার নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল এটা কি নামে পরিচিত? ভিভিআই, অনেকবার এক্সামে দিয়েছে, আপকামিং এক্সামেও পেয়ে যেতে পারি। উত্তর হবে কিন্তু দেবপ্রয়াগ। কিন্তু এই জায়গাটা অলকানন্দা আর মন্দাকিনী যদি বলা হয় তখন কিন্তু উত্তর হবে রুদ্রপ্রয়াগ। তাহলে এই জায়গাটা মনে রাখবে কি করে? আমি আমার ট্রিক্সটা বলি। দেখো, আমারও প্রথমে এটা খুব কনফিউজ হয়ে যেত। ভাগীরথী আর অলকানন্দা যখন বলছে তখন উত্তর হচ্ছে দেবপ্রয়াগ, কিন্তু যখনই অলকানন্দা আর মন্দাকিনী বলা হচ্ছে তখন অ্যান্সারটা হচ্ছে কিন্তু রুদ্রপ্রয়াগ। এবার অপশানে কিন্তু এই দুটোই থাকবে। তো আমরা কীভাবে মনে রাখবো? দেখো, আমি যেভাবে মনে রাখি, দেখো ভাগীরথী যেটা গঙ্গা ওরিয়েন্টেড, তার জন্য ওইখানে আমি দেব মানে দেবী, রাইট, গঙ্গা দেবী। তখন আমি এই জায়গাটা যখনই দেখি ভাগীরথী, তখন আমি কি করি? দেবপ্রয়াগ আনসারটা করতে পারি। কিন্তু যখনই অলকানন্দার মন্দাকিনী বলছে তখন সেখানে রুদ্রপ্রয়াগ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনে মুভ করছি। প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়া গেমসটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হয়ে যাবে ভারত। 1982, রাইট। 1951তেও প্রথম এশিয়া গেমস ভারতে হয়েছে, যেটা কিন্তু দিল্লির নয়ডাতে। প্রথম এশিয়া গেমস 1951তে যেটা হয়েছে ভারতে, দিল্লিতে, নয়ডাতে, রাইট। এবার আমার কাছে এই সালটাও আমি কোনো একটা প্র্যাকটিস সেটে পেয়েছিলাম, আমি তার জন্য এটা লিখে রেখেছি, রাইট। তো তোমরা এটা দেখে নিও। 1951 সালেও প্রথম এশিয়ান গেমস ভারতে হয়, আর 1951তে তো কনস্টিটিউশনের প্রথম সংবিধানটাও হয়েছিল, সংশোধনটাও হয়েছিল, তাই তো। আন্তর্জাতিক বিচারালয় এটা কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় এটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হ্যাগের পিস প্যালেসে। নেদারল্যান্ডের হ্যাগের পিস প্যালেসে, এখানে নেদারল্যান্ডের হেগ দেওয়া ছিল, আমি এটাই আনসার হলো। আর ওয়াশিংটন ডিসি, এই ওয়াশিংটন ডিসিতে কী রয়েছে? আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, এগুলোর কিন্তু হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। দেখো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তোমাদের আগের জিকে ক্লাসে বলেছি, এই W দিয়ে শুরু, O দিয়ে শেষ, এগুলো মনে রাখবে। সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু তার হেডকোয়ার্টারগুলো হয়, রাইট। কাবাডি খেলায় কতজন করে থাকে? দেখো, এখান থেকে প্রশ্নগুলো কীরকম দেওয়া হয়, বাস্কেটবল, ভলিবল, এখানে কতজন করে থাকে। তো দেখো, কাবাডি খেলায় আনসার হবে 7 জন। যদি তোমাকে বলে খোখো খেলায় কতজন থাকে? 9। 11 জন যেখানে ক্রিকেট, ফুটবল, হকি এখানে থাকে, আর 5 জন থাকে বাস্কেটবলে। তাহলে এটা তো আমরা জানি, ক্রিকেট, ফুটবল, হকি এখানে তো 11 জন করে থাকে। এবার দেখো, 5 জন থাকে বাস্কেটবল, আর 7 জন হবে কাবাডি। এবার খোখো খেলায় কতজন থাকছে? বলবে 9 জন। এই খোখোটা মনে রাখাটা খুব সহজ। কীরকম? দেখো, খো, তাহলে একটা কথায় দুবার আছে, 2 মানে কি ডিনোট করে? স্কোয়ার। তাহলে দেখো 3 স্কোয়ার 9। বুঝতে পারলে? আমি এইভাবে মনে রেখেছি। বার নিম্নের কোনটার একক? অর্থাৎ কার একক হচ্ছে বার? খুব ইজি। চাপের একক হচ্ছে বার। তোমরা আমাকে বলো যে বলের এসআই একক কি, এটা কমেন্টে জানাও। ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ, রাইট। এবার ব্যারোমিটার দিয়ে কি হয়? বায়ুর চাপ মাপা হয়। আচ্ছা বলো তো, রিক্টার স্কেলটা কি? দেখো, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেল দিয়ে। এবার দেখো, এই জায়গাটা না কনফিউশন হয়ে যেতে পারে। কীরকম? ভূমিকম্প মাপা হচ্ছে তখন বলছি সিসমোগ্রাফ, আবার আমি কি বললাম যে যখন রিক্টার স্কেল বলবো তখন কি হবে না ভূমিকম্পের তীব্রতা পরিমাপ। আচ্ছা, এই জায়গাটা থেকে লক্ষ্য রাখো তো, স্কেল, কোনো কিছু মাপঝোপ করি আমরা কি দিয়ে? এইভাবে মনে রাখবো স্কেল। তাহলে তীব্রতা পরিমাপ যখন বলবো তখন এই স্কেলটা মনে রাখবো, অর্থাৎ রিক্টার স্কেল, রাইট। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটার উত্তর হবে কি? সরোদ। এটার উত্তর হবে সরোদ, অর্থাৎ আমজাদ আলী খান সরোদ বাজাতেন। পণ্ডিত জাকির হোসেন কি জন্য বিখ্যাত? তবলা। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, বলো, বাঁশি। বিসমিল্লাহ খান, সানাই। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এক্সামে দেওয়া হয়। এ দেখো, নেক্সট কোশ্চেনে রয়েছে জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? কোন বাদ্যযন্ত্র হবে? জাকির হোসেন যেটা আনসার হবে কি বলো? তবলা, তাই তো। জাকির হোসেন তবলার সাথে যুক্ত। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? মহাপরিনির্মাণ। আচ্ছা, এই মহাপরিনিষ্ক্রমণটা কি তাহলে? বুদ্ধের গৃহত্যাগ। ধর্মচক্রটা যেটা বাণী প্রচার করেছেন সেটা কি? ধর্মচক্র প্রবর্তন। এই 3টে মনে রাখলেই হয়ে যাবে, রাইট। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা বললে মনে রাখবে রাভি। হরপ্পা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। আর মহেঞ্জোদারো যদি বলতো তখন হবে সিন্ধু। মহেঞ্জোদারো বললে সিন্ধু। আচ্ছা, আমাদের বলো তো, হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র কোনটা?
হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র কোনটা? বলবে কোনটা বলো? মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র কোনটা? বলবে হরপ্পা। আর দ্বিতীয় যদি বলে তখন উত্তর হবে মহেঞ্জোদারো। আমাদের হরপ্পা কত সালে স্থাপিত হয়েছে? 1921। আর মহেঞ্জোদারো 1922। হরপ্পাটা কে করেছে বলো? দয়ারাম সাহানি। আর মহেঞ্জোদারোটা রাখাল দাস ব্যানার্জি। এবার দেখো, এই ব্রহ্মপুত্র নদী যেটা আসাম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে, এখানে কিন্তু একটা বেশ ভালো জিনিস রয়েছে, কি বলতো? বগিবল সেতু। বগিবল সেতুটা মনে রাখবে, আসামে ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে, রাইট। আর এখানে মাজুলি দ্বীপও রয়েছে, যেটা পৃথিবীর মধ্যে বৃহত্তম বালু দ্বীপ। এটা মনে রেখে দাও, এই মাজুলি দ্বীপটা এক্সামে দেয়। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন? ভারতের প্রথম সার্বভৌম সম্রাট যদি ছিলেন, তিনি ছিলেন মহাপাদ্যানন্দ, যাকে আমরা একরাট বা দ্বিতীয় পরশুরাম কিন্তু বলে চিনে থাকি। তাহলে একরাট বা দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম? মহাপাদ্যানন্দ, যিনি ভারতের প্রথম সার্বভৌম সম্রাট ছিলেন। দেখো, বাংলার প্রথম সার্বভৌম সম্রাট বা বাংলার প্রথম রাজা কে ছিলেন? তখন উত্তর হয় কিন্তু শশাঙ্ক, গৌড় বংশীয় রাজা শশাঙ্ক। মনে থাকবে, এই দেখো গৌড় বংশীয় রাজা শশাঙ্ক অপশানে ছিল। ধননন্দ কি? এটা ধননন্দ। ধননন্দ কি? নন্দ বংশের শেষ রাজা। বিম্বিসারকে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তাহলে ফাউন্ডার অফ হর্ষঙ্ক ডাইনেস্টি এটাকে বিম্বিসার, রাইট। 605 হয়েছিল। হুতুম প্যাঁচা বলো তো কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? এটা হচ্ছে কালী প্রসন্ন সিংহ। তাহলে বলো, অপশন বিতে যে রয়েছে সমরেশ বসু, তার ছদ্মনামটা কি? কালকুট। প্যারিচাঁদ মিত্র, টেকচাঁদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? অনিলা দেবী। নীল লোহিত বলো, পিওয়াইকিউতে দিয়েছিল একবার, নীল লোহিত কার? সুনীল গঙ্গোপাধ্যায়, তাই তো। রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন আন্নাকালী, পাকলাসি, ভানুসিংহ, অপ্রকটচন্দ্র, ভাস্করচন্দ্র, এগুলো সব কিন্তু নিকনেম, এগুলো আমাদের মনে রাখতে হবে, রাইট। বাংলার প্রথম সার্বভৌম সম্রাটকে, এই দেখো এখানে দিয়েছে, যেটা এখানে বলছিলাম, শশাঙ্ক। আর ধর্মপাল, এটা আমি লিখে রেখেছি, বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠা করেছেন। লক্ষণ সেনকে, এর সভাপতি হচ্ছে, সভাকবির নাম কি? লক্ষণ সেনের জয়দেব। জয়দেব কি রচনা করেছেন? গীত গোবিন্দ। মনে থাকবে। কোশ্চেন নাম্বার 35-এরটা দেখো, বলছে নিচের কোনটার সাথে সবুজ বিপ্লব যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গম আর ধান উৎপাদন। এই গম আর ধান উৎপাদনের জন্য কিন্তু সবুজ বিপ্লবটা হয়েছিল, যেটা 1966 তৃতীয় প্ল্যানিং কমিশন, রাইট। এখানে পাঞ্জাব আর হরিয়ানার গম উৎপাদন ওরিয়েন্টেড। এটা এই কি পয়েন্টসটা মনে রাখলেই হয়ে যাবে। প্রিন্টার, এটা কি ধরনের ডিভাইস? দেখো, প্রিন্টার কোনো কিছু প্রিন্ট করে দিচ্ছে, এটা উত্তর হবে কিন্তু আউটপুট ডিভাইস। এবার মাউস, কিবোর্ড, এগুলোকে অনেকে ভাবে যে এটাও আউটপুট, না, এটার উত্তর হবে ইনপুট, তার জন্য এটা এক্সামে দেওয়া হয়। দেখো, মাউস আর কিবোর্ড এটাকে ভাবতেই পারো যে এটা আউটপুট ডিভাইস, বাট এটা কেন ইনপুট হলো বলো তো? কারণ আমরা মাউস আর কিবোর্ডের সাহায্যে কোনো ডাটা এন্ট্রি করতে পারছি, তার জন্য এটাকে আমরা বলবো এটা ইনপুট ডিভাইস। আর এটা একটু ইউনিক বলেই এটা কিন্তু পরীক্ষাতে দেওয়া হয়, মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত? ভারতের গভীরতম পোতাশ্রয় এটা কোথায় অবস্থিত? আনসার করে আসবে বিশাখাপত্তনম। কান্ডালা, যেটা গুজরাটের করমুক্ত বন্দর, রাইট। এখানে অনেক দ্বীপ রয়েছে, এটাই তোমার দীনদয়াল বন্দর, যেটা তোমার সিন্ধু সভ্যতার লোথাল সব থেকে একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল, রাইট। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? কি হবে? ওয়ারেন হেস্টিংস, যেটা তখন বললাম। এটা ভারতের বললে কি হতো? লর্ড উইলিয়াম বেন্টিং। মনে রাখবে, বাংলার যেটা শেষ হবে ভারতে সেটা শুরু হবে, এটা মনে রাখবে এইভাবে। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে বাংলার শেষ গভর্নর জেনারেল কে? লর্ড উইলিয়াম বেন্টিং। দেখলে, এবার ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? দেখো শুরু হচ্ছে কি দিয়ে? উইলিয়াম বেন্টিং দিয়ে। তাহলে কিভাবে মনে রাখবে? যখন বলবে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে, যেটা হবে মনে রাখবে, ভারতের আবার যদি বলে সে কিন্তু বাংলার শেষ হবে। মানে বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তাহলে শেষ কে? উইলিয়াম বেন্টিং। এবার এ আবার ভারতের শুরু হবে, মানে ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। আর লর্ড ক্যানিং তো 1858-তে কি বললাম? প্রথম, বলো, প্রথম ভাইস রয়, তাই তো। রবার্ট ক্লাইভ কি হয়েছিল বলো? রবার্ট ক্লাইভ পানিপথের যুদ্ধ, যেটা পানিপথ না পলাশির যুদ্ধ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলা, সেখানে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিল কে? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ, তাই তো। এই রবার্ট ক্লাইভ তাহলে কোন যুদ্ধ বললাম বলো? তোমার
পলাশির যুদ্ধ 1757, 23শে জুন, তাই তো। আর পানিপথের যুদ্ধ তো 1526 প্রথম, 1556-তে সেকেন্ড, আর 1761 তৃতীয়। প্রথমটা কার সাথে হয়েছিল? বাবরের সাথে ইব্রাহিম লোদি, যেখানে বাবর জয়লাভ করেছিল। দ্বিতীয়টা কার সাথে হয়েছিল? আকবরের সাথে হেমু, আকবর জয়লাভ করেছিল। তৃতীয়টা 1761, যেটা মারাঠা বনাম আফগান, মারাঠারা জয়লাভ করেছিল, রাইট। নেক্সট কোশ্চেন কী দেওয়া হয়েছে? ভারতের কোথায় টোটো উপজাতি দেখা যায়? আনসারটা হবে নীলগিরি। আনসারটা হবে নীলগিরি। দেখো, সিকিম 36তম 1975 পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। এটা মনে রাখবে, এটা এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1975 36তম রাজ্য সিকিম কিন্তু পূর্ণ রাজ্যের অঙ্গরাজ্যের মর্যাদা পায়। আর গোয়া হলে হবে 1987। গোয়া হলে হবে 1987, রাইট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল, মনে থাকবে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখতে পাচ্ছ, লর্ড উইলিয়াম বেন্টিং। আর লর্ড ক্যানিং তাহলে কে? লর্ড ক্যানিং হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল। এবার ভারতের শেষ গভর্নর জেনারেল যদি লর্ড ক্যানিং হয়, ইনি আবার গভর্নর জেনারেল পর কোন স্টেপটা এসেছিল? বলবে ভাইসরয় এসেছিল। উনি আবার কিন্তু আমাদের প্রথম ভাইসরয় হয়েছে। তো এগুলো এইভাবে লিঙ্ক করে রাখতে হবে, বুঝতে পারলে? আচ্ছা বলো তো, মরলে মিন্টো আর মন্টেগো চেমসফোর্ড মোস্ট ইম্পর্টেন্ট। মরলে মিন্টো যদি বলা হয়, সেই সালটা মনে রাখবে 1909। কি বলবে? 1909। আর মন্টেগো চেমসফোর্ড যদি বলা হয়, তখন মনে রাখবে 1919। ভিভিআই এক্সামে দেয় কিন্তু। এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটা? যেটা হবে সাফানিয়া। সাফানিয়া। আর আমাদের ভারতের ক্ষেত্রে তো আসামে ডিগবো, এটা পুরনো, বুঝতেই পারছো। আর সাফানিয়া হচ্ছে এশিয়ার বৃহত্তম সামুদ্রিক একটা তৈলখনি। মারিয়ানা খাত, যেটা প্রশান্ত মহাসাগরে দেখা যায়, এটা মনে রাখবে। ভারতের প্রথম ভাইসরয় কে? আনসারটা কি হবে তাহলে? লর্ড ক্যানিং। এবার দেখতে পাচ্ছ এগুলো লিঙ্ক করছো কি? এগুলো লিঙ্ক করে মনে রাখতে হবে। আর ভারতের শেষ ভাইসরয় কে? লর্ড মাউন্টব্যাটেন, বুঝতে পারলে? বাংলার প্রথম গভর্নর কে? বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। কে ছিলেন? রবার্ট ক্লাইভ। স্বাধীন ভারতের প্রথম এবং শেষ একমাত্র ভারতীয় গভর্নর কে ছিলেন? স্বাধীন ভারতের যখন বলবে প্রথম এবং শেষ ভারতীয়, তখন অ্যান্সারটা কি হবে জানো? চক্রবর্তী রাজা কপলাচারী, মনে থাকবে। বাংলার শেষ স্বাধীন নবাবকে? বাংলার শেষ স্বাধীন নবাবকে? আনসার হবে কি? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কলকাতা শহরের নাম আলীনগর দিয়েছিলেন। তাহলে কলকাতা শহরের নাম আলীনগর, এটা আগে ছিল। এই আলীনগর, এই নামটাকে দিয়েছিলেন সিরাজউদ্দৌলা, যিনি হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব। তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাবকে? বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন নবাব। শেষ যদি বলে, তখন মনে রাখবে নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, কলকাতার আরও কিছু নিকনেম আছে, সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, প্রাসাদ শহরী, তাই তো? এগুলো মনে রাখো। বাংলার প্রথম স্বাধীন সুলতানকে? এই দেখো, এই জায়গাটার মধ্যে চেঞ্জেস আসছে। নবাব থেকে কি হলো? এটা সুলতান। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান কি হবে? ফারুকুদ্দিন মুবারক শাহ। যদি বলতো শেষ সুলতানকে, তখন হবে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো, স্বাধীন সুলতানের কথা যদি বলা হয়, তখন আমাদের যদি এখানে বলা হয় যে প্রথম স্বাধীন সুলতানকে, তখন আনসার করব ফারুকুদ্দিন মুবারক শাহ। যদি বলে বাংলার শেষ স্বাধীন সুলতানকে, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আজকে তোমাদের এই 50টা প্রশ্নই ছিল। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসে একটা করে লাইক দাও, তোমাদের লাইক খুব জরুরি। আর যদি আজকে নিউ ভিউয়ার্স হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে রাখো। এই বেলটা অন থাকলে তুমি ক্লাসের নোটিফিকেশানগুলো টাইমে পেয়ে যাবে। আমি ডেইলি ক্লাস আপলোড করে থাকি, তো তোমরা নোটিফিকেশনগুলো খুব সহজে পেয়ে যাবে। তার জন্য বেলটা অন করে রাখো। প্রত্যেকে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।